যে নির্ধারিত আসলে আমরা প্রত্যেকদিন আসলে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএনপি বিভাগীয় কমিটির উদ্যোগে আমরা বিভিন্ন যারা আসলে সমাজের বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে কাজ করছেন এবং বিশেষ করে রাজনীতিবিদরা আসলে যারা বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করছেন, তার মধ্যে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসলে সর্ববৃহত্তম একটি দল। এই দলের অনেকেই বিভিন্ন আসনে মনোনয়ন চাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু নির্বাচনের একটি আবাস সৃষ্টি হয়েছে এবং আগামী ফেব্রুয়ারির দিকেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রায় 17 বছর পর একটি ব্যতিক্রমধর্মী এবং ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনকে ঘিরে নানা আয়োজন এবং নানা আয়োজনের পরিপ্রেক্ষিতে আসলে অনেকেই প্রার্থিতা ঘোষণা করছেন। তারই মধ্যে আসলে সিলেট সহ একটি নির্বাচনী আসন, সেই নির্বাচনী আসনে আপনাদের আমরা একটু আজকের আমাদের অতিথি হিসাবে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সম্মানিত পিপি, যিনি পিপি হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিএনপি পরিবারের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এবং সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে তিনি যে পরিচালনা কমিটি রয়েছে সেই পরিচালনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন। আমরা তার কাছ থেকে আসলে জানবো যে তিনি আসলে আইন অঙ্গনের পাশাপাশি সিলেটের এই রাজনীতিবিদ অঙ্গনে অত্যন্ত জনপ্রিয়তার সহিত কাজ করে যাচ্ছেন এবং বিশেষ করে দীর্ঘদিন যাবৎ এবং আগামী নির্বাচনকে ঘিরে তার পরিকল্পনা এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি 31 দফা 2023 সালে যে 31 দফাটি আসলে দেশ করার পরিকল্পনা নিয়ে যে ঘোষণা করেছে, সেই আলোকে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী ধারাবাহিকভাবে কাজ করছে। আমরা সেই আলোকেই আমাদের বক্তব্যগুলো আমরা শুনবো। অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা একটু আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে দীর্ঘ 17 বছর পর একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে এই নির্বাচনী আবাস তৈরি হয়েছে। আগামী 5 আগস্টের পর থেকে এই নির্বাচনী হাওয়া বইছে এবং ব্যতিক্রমী একটি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনকে ঘিরে আপনার প্রস্তুতি কী রকম এবং আপনি আসলে আইন অঙ্গনের পাশাপাশি আইনি পেশার পাশাপাশি নির্বাচনটিকে কিভাবে দেখছেন বা এই নির্বাচন ঘিরে আপনার প্রতিশ্রুতি কী হবে? ধন্যবাদ নুরুল, এবং আপনার মাধ্যমে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যারাই আছেন আপনাদের সকলকে ধন্যবাদ। আসলে আপনি একটি যথার্থই প্রশ্ন করেছেন যে বাংলাদেশে এখন নির্বাচনের একটি আবহ তৈরি হয়ে গিয়েছে। এর প্রধান কারণ হচ্ছে যে এখনো প্রায় 6 মাসের মতো সময় রয়েছে, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু দেশের মানুষ এই যে এত আগ্রহ বা নির্বাচনের আবহ তৈরি হয়েছে, এর মূল কারণ হচ্ছে দেশে প্রায় 1.5 যুগ কোনো নির্বাচন হয় নাই। দেশে জাতীয় সংসদ নির্বাচন তো দূরের কথা, দেশে স্থানীয় সরকার পর্যায়ের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। আপনার যে ব্যবসায়ী সমিতির নির্বাচন বলেন, সাংবাদিক সোসাইটির নির্বাচন বলেন, বিশ্ববিদ্যালয় নির্বাচন বলেন, এই দেশে কোনো নির্বাচন এই ফ্যাসিস্ট সরকার করে নাই। তারা গায়ের জুড়ে এতদিন এই দেশকে লুটে পুটে খেয়েছে এবং তাদের এক ব্যক্তির একটা শাসন কায়েম করেছিল। সেটার থেকে বাংলাদেশের ছাত্র জনতা, এদেশের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন এবং ছাত্র জনতা মিলে আপনারা দেখেছেন বিগত বছরের জুলাই অগাস্টে যে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করার পর, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যখন বিতাড়িত হয়, এরপরের থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নেয়, এরপর থেকেই এদেশের মানুষের একটাই চাওয়া হচ্ছে যে এদেশের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠিত হোক, এবং সেই লক্ষ্যে সরকারও এগোচ্ছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের দলকে সংগঠিত করছে। এই ধারাবাহিকতায় যেহেতু আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন এবং জনপ্রিয় রাজনৈতিক সংগঠন, ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3বার এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং আমি বিশ্বাস করি যদি জনগণ আগামীতে ভোট দেয়, স্বাচ্ছন্দ্যে যথা সময়ে যদি ভোট হয়, নির্বাচন অনুষ্ঠিত হয়,
আমি বিশ্বাস করি এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিবে এবং জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, যে নৈরাজ্য হয়েছে, যে দুর্নীতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা যেগুলো পাচার করা হয়েছে সেইগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে এবং ভবিষ্যতে যাতে আর লুটপাট না হয় সেই জন্য জনগণের সরকার কেবল পারে জনগণের জন্য কাজ করতে। আর আপনি যে কথাটি বলেছেন যে আমি আইনাঙ্গনের মানুষ হওয়ার পাশাপাশি আমি নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করেছি, দেখেন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়, সংসদ সদস্য হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্টের মূল কাজটি হচ্ছে আইন প্রণয়ন করা। মেম্বার অফ পার্লামেন্টকে আইন প্রণেতা বলা হয়। কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ার বাস্তবতায় আমাদের এখানে উন্নয়ন সহ দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যরা তদারকি করে থাকেন। কিন্তু উন্নত বিশ্বের অনেক দেশ রয়েছে যেখানে পার্লামেন্ট মেম্বার বা সংসদ সদস্যরা শুধুমাত্র ওই যে আইন প্রণয়ন করার কাজেই থাকেন বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আইন প্রণেতারা করে থাকেন। অন্যান্য ডেভেলপমেন্টমূলক যে ওয়ার্কগুলো রয়েছে সেগুলো স্থানীয় সরকার প্রতিনিধিরা করে। যেই দেশে উন্নত গণতন্ত্র রয়েছে, আপনারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন বা যুক্তরাজ্যের কথা বলেন বা আপনারা যদি ফ্রান্সের কথা বলেন, আগে কানাডার কথা বলেন, এই প্রত্যেকটি রাষ্ট্রে আপনি দেখবেন পার্লামেন্ট রয়েছে, সেখানে দেশের জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়, আইন প্রণয়ন করা হয়, কিন্তু সকল উন্নয়ন কর্মকাণ্ডগুলো স্থানীয় লোকাল গভর্নমেন্ট যারা রয়েছে সেগুলা করে থাকে। তো আমি দীর্ঘদিন থেকে যেহেতু বিএনপির রাজনীতির সহিত জড়িত, আপনারা জানেন যে আমি সেই 80-র দশক থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি ছাত্রদল থেকে শুরু করে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আমি বিএনপির এর আগে আইন বিষয়ক সম্পাদক ছিলাম, বর্তমানে আমি যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছি। তাছাড়া আমি দীর্ঘদিন যাবৎ আমার এলাকায় আমি কাজ করার আমার সুযোগ হয়েছে। ইতিপূর্বে আমি জেলা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবেও কাজ করেছি গোলাপগঞ্জ বিয়ানীবাজারে। তো আমি যেহেতু গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রত্যেকটি নেতাকর্মীর সাথে আমার সম্পর্ক রয়েছে, আমার নেতাকর্মীরা অজস্র অসংখ্য মামলা মোকদ্দমায় জড়িত ছিল, প্রত্যেকের পাশে আমি সেই দীর্ঘ 17 বৎসর থেকে আমি রয়েছি। এর আগের থেকে আমি যখন ছাত্র রাজনীতি করতাম, যুবদলের রাজনীতি করতাম, তখন থেকে আমার নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত রয়েছি এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজারে প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে ধুলিকোনার সহিত আমার সম্পর্ক রয়েছে। আমাকে কেউ চিনিয়ে দেওয়ার প্রয়োজন হবে না যে গোলাপগঞ্জে বা বিয়ানীবাজারে কোথায় কি সমস্যা রয়েছে। তো আমার যেহেতু জনগণের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে, আমি ইতিপূর্বে নির্বাচন করেছি, এলাকার উন্নয়নে কাজ করেছি আমার সাধ্য অনুযায়ী, এবং আমার এলাকার জনসাধারণ গোলাপগঞ্জ বিয়ানীবাজারে আমার দলের নেতাকর্মীরা আমাকে উৎসাহিত করেছেন যে আপনি যদি আগামীতে আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন করেন সেটা আমাদের দলের জন্য ভালো হবে এবং আমাদের এলাকার জন্য ভালো হবে। সেই আমার নেতাকর্মী এবং এলাকার লোকজনের উৎসাহ উদ্দীপনায় আমি আগামী নির্বাচনে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে কাজ করতেছি। আমি আমার দলের কাছে আমার মনোনয়ন চাইব। দল যদি আমাকে যোগ্য মনে করে, আমাকে যদি মনোনয়ন প্রদান করে, আমি আশা করি আমি আমার দলের মুখ রাখতে পারবো এবং এলাকার উন্নয়ন আমি ইনশাআল্লাহ, যেহেতু আমি এই কাজ ইতিপূর্বেও করেছি এবং এলাকার উন্নয়নের সাথে আমি সম্পৃক্ত ছিলাম, আমি আশা করি যথাসাধ্য ভূমিকা রাখতে পারবো এলাকার উন্নয়নে। দর্শক, আমরা কথা বলছিলাম জনাব মুজিবুর রহমান মুজিবের সাথে। জনাব মুজিব ভাই, আসলে সর্বশেষ একটি বিষয়ে সংক্ষিপ্তভাবে আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনারা 2023 সালে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটি 31 দফার এটি ঘোষণা করেছিলেন। সেই 31 দফার আলোকে আসলে আপনারা তৃণমূল পর্যায় থেকে সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ কাজ করছেন শীর্ষ পর্যায়ে। এই 31 দফার আলোকে আসলে আপনারা কিরকম কাজ করছেন, কি ধরনের পরিকল্পনা আপনার রয়েছে, সেই বিষয়গুলো আপনি খুব ভালো একটি বিষয় উত্থাপন করেছেন। আসলে একটা জিনিস বলতে হয় যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, গতদিন আপনারা শুনেছেন হয়তো যে আমাদের দলের যুগ্ম মহাসচিব, আমি যখন স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করতাম সেন্ট্রাল কমিটিতে, যে কমিটির সদস্য ছিলাম,
ওই কমিটিতে সভাপতি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী খান সোহেল। সোহেল ভাই তার একটা বক্তব্যে বলেছেন যে যদি গিনিস বুকে বাংলাদেশ থেকে কারো নাম উঠতে হয় তাহলে সেটা তারেক রহমানের নাম হবে। কারণ হচ্ছে একটি লোক বিগত 17 বৎসর যাবৎ প্রবাসে পরবাসে একটি ঘরে একটি কক্ষে বসে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনকে সংগঠিত করে এবং এই দেশে একটা গণ আন্দোলন তৈরি করে, একটা অভ্যুত্থান তৈরি করে একটি দেশের নির্বাচিত, বেআইনিভাবে নির্বাচিত ক্ষমতা দখল করে থাকা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করার মতো নেতৃত্ব যিনি দিয়েছেন তার নাম তারেক রহমান। তারেক রহমান একদিনই তৈরি হয় নাই। আপনারা দেখেছেন তারেক রহমান প্রতিনিয়ত দলের জন্য নতুন নতুন করে পরিকল্পনা নিয়ে আসতেছেন। আপনারা 31 দফার এর আগেও আপনারা দেখেছেন তারেক রহমানের, আপনারা যদি বাণীগুলো শুনেন, তারেক রহমান আপনারা দেখেছেন এই আন্দোলনের পূর্বে তারেক রহমান বলেছিলেন যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি সামনে বাংলাদেশ। তারেক রহমান বলেছিলেন সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বলেছেন অনেক বক্তব্য আছে, আমি যদি বলতে চাই ঘন্টার পর ঘন্টা আপনার চলে যাবে। তারেক রহমান সর্বশেষ যে 31 দফা যেটা দিয়েছেন, এখানে পুরো বাংলাদেশের সকল সমস্যার সমাধান, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কিভাবে হবে, রাষ্ট্রের স্বাস্থ্যনীতি কিভাবে হবে, শ্রমিক কিভাবে চলবে, মানে সবগুলো বিষয় 31 দফার মধ্যে সন্নিবেশিত হবে। 31 দফা যদি বাস্তবায়িত হয়, ইনশাআল্লাহ যদি এদেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়, বিএনপি দায়িত্ব নেয়, আমরা অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আগামী দিনের পরিকল্পনা 31 দফা বাস্তবায়ন করব এবং এই 31 দফার মধ্যে বাংলাদেশের মানুষের কল্যাণ, বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা, বাংলাদেশের মানুষের উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং আগামীতে বাংলাদেশ ভবিষ্যতে যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে চলতে পারে, সবগুলোই 31 দফার মধ্যে সন্নিবেশিত আছে। আমরা মনে করি এই দেশের মানুষ, সাধারণ জনগণ এই 31 দফাকে সাদরে গ্রহণ করেছে এবং আশা করি আমাদের এই যে পরিকল্পনা আমাদের চেয়ারম্যানের, এটা শুধু ওনার পরিকল্পনা নয়, এটা এই দেশের গণমানুষের পরিকল্পনা এবং আমরা এই 31 দফাকেই সামনে রেখে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কাছে এগুলা তুলে ধরছি আমাদের আগামী দিনের পরিকল্পনা। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের সাথে, যিনি আসলে সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সিলেট বারের সম্মানিত পিপি হিসাবে দায়িত্ব পালন করছেন। জনাব মুজিবুর রহমান মুজিব তার পরিকল্পনার কথা বলছিলেন যে আসলে সিলেট শহরকে ঘিরে তার পরিকল্পনা এবং সিলেটের রাজনীতি অঙ্গনে তিনি আসলে কিভাবে অগ্রসর হয়েছেন এবং তৃণমূল পর্যায়ে থেকে ছাত্রদল থেকে শুরু করে যুবদল থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দল এবং সর্বশেষ বিএনপিতে তিনি কিভাবে অবস্থান করেছেন সেগুলো